আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। 15 মে এডিসিতে শপথ নেবেন বিজেপির 4 জন নবনির্বাচিত সদস্য। নকল পিস্তল দেখিয়ে ছিনতাই, যুবকদের হাতে ধরা দুষ্কৃতী। কৈলাস শহরে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, থানায় ডায়েরি পরিবারের। চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগে তুলে ধর্নায় এক ব্যক্তি। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা, বাড়ছে জ্বালানি মূল্য বৃদ্ধির আশঙ্কা। দারিদ্র্যকে হারিয়ে সাফল্য, পাশে দাঁড়ালেন সমাজসেবীরা। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে শুরু থেরাপি সেন্টার। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে অবশেষে শপথ গ্রহণ করতে চলেছেন বিজেপির নবনির্বাচিত সদস্যরা। ইতিমধ্যে তীব্রমাথা দলের সদস্যরা শপথ গ্রহণ করলেও বিজেপির 4 জন নবনির্বাচিত সদস্য এতদিন শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন। মূলত এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় তীব্রমাথা কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও অশান্তির অভিযোগ তোলে বিজেপি। সেই কারণেই বিজেপির নবনির্বাচিত 4 জন সদস্য তীব্রমাথা সদস্যদের সঙ্গে একসাথে শপথ গ্রহণ করেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনা শুরু হয়েছিল। বেশ কিছুদিন অপেক্ষার পর অবশেষে বিজেপি সদস্যদের শপথ গ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এডিসি প্রশাসনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আগামী 15 মে 2026 সকাল 11টায় খুমলুংস্থিত পরিষদের চেয়ারম্যানের দপ্তরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেসব সদস্য এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেননি তাদের ওই দিন উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে তাদের নির্বাচনী শংসাপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিজেপি দলের নবনির্বাচিত 4 জন সদস্য ওই দিন শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর তারা আনুষ্ঠানিকভাবে পরিষদের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন। রাজনৈতিক মহলের মতে বিজেপি সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে এডিসি রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং পরিষদের কার্যক্রম আরও সক্রিয়ভাবে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোনামুড়া মহকুমার মেলাঘর থানার অন্তর্গত তৈবান্দাল চণ্ডীবান এলাকায় পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে যুবকদের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। ধৃত ব্যক্তির নাম রবীন্দ্র ত্রিপুরা ওরফে দেব কুমার ত্রিপুরা। সে তৈবান্দাল শুকনাছড়া বেলবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, মোহনভোগ চুন্দল এলাকার কয়েকজন যুবক চণ্ডীবান লেক দেখে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি নির্জন রাবার বাগান এলাকায় রবীন্দ্র ত্রিপুরা ও তার সঙ্গে থাকা আরো 4 জন তাদের পথ আটকায়। অভিযোগে সেই সময় রবীন্দ্র একটি পিস্তল বের করে যুবকদের ভয় দেখিয়ে টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পিস্তল দেখে ভয় না পেয়ে সাহসিকতার পরিচয় দেন ওই যুবকেরা। তারা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি বেগতিক বুঝে রবীন্দ্রর সঙ্গে থাকা বাকি 4 জন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও যুবকেরা রবীন্দ্র ত্রিপুরাকে ধরে ফেলেন। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে তদন্তে জানা যায় সেটি আসল পিস্তল নয়, বরং দেখতে আসল আগ্নেয়াস্ত্রের মতো একটি নকল পিস্তল। মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে সেটি ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ প্রাথমিক অনুমান। ধৃত রবীন্দ্র ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া 4 সহযোগীর খোঁজে তল্লাশি শুরু করেছে মেলাঘর থানার পুলিশ। এদিকে প্রকাশ্যে পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় তৈবান্দাল ও চণ্ডীবান এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনাটা কোন ছিল একটু শুরু করে হ্যাঁ হ্যাঁ আমরা চন্দ্রবান দেখাইতেছে। হ্যাঁ, আমরা কয়েকজন 10 জন গেছে, বাইক বন্ধু মিলিয়া চন্দ্রবানে গেছে। চন্দ্রবান থেকে ফেরার সময় আমরা কয়েকজন 5 জন মানুষ, স্কুটি একজন, স্কুটি একটা, বাইক একটা। আমরা ফার্স্টে 3 জন গেছে। ফার্স্টে 2 জন আসলো। ফার্স্টে যে যাবে 3 জন, আমরা পিছন পিছন মারলাম, ঘুম করলাম, দমকাইতে আছে, মুখ আছে। পিছনে যে 2 জন আছে তার মাপা আছে। আমরা নিমসলতা দাদা বুলটা করছি। আমরা চেষ্টা করতে আমরা বসে আসলো। আমরা চেষ্টা করছি এত মানুষ লাগে, এত রাজি হয় নাকি পিস্তল নাই, হুম নাই করে আমি কই আমাদের মেলা পিস ফোন করছি। মেলা পিস ফোন করে আমরা পিস্তল তুয়াম, যেমন পিস্তল তুয়াম। এরপরে এতে দমকাইয়া মমকাইয়া পরে পিস্তল বাইক এতে নিচে পিস্তল বাইক নিয়ে বসে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? আমরা সন্ধিবান আটকাছে কি আপনাদের? সন্ধিবান আটকাছে? সন্ধিবান রাওয়ার বাগান রাস্তা আটকাছে। রাওয়ার বাগান রাস্তা। কৈলাস
কৈলাস শহরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম নিত্যানন্দ মালাকার। সে কৈলাসহর পুর পরিষদ এলাকার 15 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত 9 মে নিত্যানন্দ মালাকার এলাকার 2 যুবক মনতোষ ও বিজয়ের সঙ্গে কথা বলার পর সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরিবারের লোকজন জানান, যাদের সঙ্গে নিত্যানন্দ বেরিয়েছিল বলে জানা গেছে, তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে তারা বর্তমানে বাড়িতেই রয়েছেন। কিন্তু নিত্যানন্দের কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ আরও বাড়তে থাকে। অবশেষে পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিত্যানন্দের বৌদি অর্চনা মালাকার জানান, অনেক খোঁজাখুঁজির পরও তারা নিত্যানন্দের কোনো সন্ধান পাননি। তাই বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতে থানায় এসেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম অর্চনা মালাকার, বাসা কোন জায়গা? দুর্গাপুর। কিতার লাগি আইছেন আজকে থানা? আমার ছোট দেওয়ারটা নিখোঁজ হয়েছে। কি নাম তার? নিত্যানন্দ মালাকার, ডাকে সবাই ছোট মানা বলতে। কত তারিখ থেকে নিখোঁজ? 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে। আজকে কি তার থানাতে আপনি লিখিত জমা দিচ্ছেন? একদম শেষে কার সাথে দেখা গেছে বা কিছু জানেননি এখন? না, এমনি কেউ সাথে এখনো দেখছি না। যে দুজনের সাথে গেছিল, তার সাথে তো কথা কইলাম, তারা কইছে জানে না। তারা দুজন কেটা কেটা আসলো নাম? একজনের নাম মন্তুষ মালাকার আর একজনের নাম বিজয় নম। পুলিশ কি কইছে আজকে? তারা সন্ধ্যার দিক থেকে লইব, খোঁজ খবরটা লইব। সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে ধর্নায় বসলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে নগর পঞ্চায়েত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ধর্নায় বসা ব্যক্তির নাম গৌতম বক্সী চৌধুরী। তিনি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার অভিযোগ, সামাজিক বিচারের নামে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন তাকে প্রতারণা করেছেন। গৌতম বক্সী চৌধুরীর দাবি, একই এলাকার রেজ্জাক মিয়া নামে এক ব্যক্তির কাছে তার প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা পাওনা ছিল। সেই টাকা উদ্ধার করে দেওয়ার জন্য তিনি নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের সাহায্য চেয়েছিলেন। কিন্তু অভিযোগ, টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি তার পাওনা টাকা ফেরত পাননি। বরং তার অভিযোগ, ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোনামুড়া নগর পঞ্চায়েতের মূল ফটকের সামনে ধর্নায় বসেন গৌতম বক্সী চৌধুরী। তাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় জমে যায় এলাকায়। অন্যদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, গৌতম বক্সী চৌধুরী তার পাওনা টাকার পুরো অংশই পেয়ে গিয়েছেন এবং সেই সংক্রান্ত স্বাক্ষর করা নথিও নগর প্রশাসনের কাছে রয়েছে। তারা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বদনাম করার জন্যই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এছাড়াও রেজ্জাক মিয়ার কাছ থেকে পাওনা টাকার বিষয়েও নগর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেই টাকা অনেক আগেই পরিশোধ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নার বসা গৌতম বক্সী চৌধুরীকে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উনি দেখেন, একটা কথা কোনো কিছু ব্যাপার হলেই বলবো আমি রাস্তাতে পড়বো, আমার সিস্টেম জানা আছে, রাস্তাতে পড়বো। এটা মানে ব্রেনে একটু সমস্যা আছে। ব্রেনের সমস্যা না হলে উনার নিজের হাতে সই, দেখেন নিজের সই দিছে 3-3টা সই। প্রথম বাংলাতে, পরে 2বার ইংলিশে সই দিছে, টাকা বুঝা পাইয়ে সই দিছে, নিজে পড়ছে। পড়ার পর এখন ওই সময় কইছে না যে আমি 90,000 টাকা পানা, এখন কইতেছে আমার আরো 90,000 টাকা রয়েছে। তোর তুমি যাও থানাতে যাই কমপ্লেন করো। আমরাও রুক্কু মেয়ারা ফোন করছি, রুক্কু মেয়ে যে লোকের কাছে টাকা ভাড়া ছিল 7 বছর আগে, ওই মেয়ের সাথে, ওই রুক্কু মেয়ের সাথেও আপনারা কথা বলেন। কিন্তু এটা তো রুক্কু মেয়া যদি আপনারা আরও বেশি দেওয়া যায়, আমাদের কোনো ব্যাপার নাই। আর রুক্কু মেয়ের কাছে টাকা ভাড়া থাকে, এটাও আমাদের কিছু নাই। আমরা কাছে চেয়ারম্যানের কাছে যেহেতু আইসে, আমরা মধ্যস্থ হয়ে ব্যাপারটা শেষ করছি। এখন উনি তো আমার কাছে আইতেই পারেন, আমরা কি করবো এটা? যেমন এতদিন হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ওই যে মাঝখানে কিছু টাকা দিয়েছিল, আমি কিছু ভুলে করছি। তখন থানা ডাকছে, থানা ডাকলাম, ও আমার এখানে ডিনাই করে তাদের সামনে, এই সেই সাংঘাতিক অবস্থা করে। না, টাকা নিচ্ছে না, এত টাকা নিচ্ছে না, এই সেই, বুঝছেন তো। তখন নগর পঞ্চায়েতে থানা থেকে পুলিশ ফোন করে দিচ্ছে যে আপনারা দেখেন এটা বিষয়টা কি। এরাই বারবার ফোন করে। তা আমি তো এখানে থানাতে জানাইছি যে আমার জাস্ট আমার যদি মেরে ফেলায়, তেমন আমি রাত্রেবেলা কাউরে নিয়ে বসি না, একটা বসি না। তখন তারা এখানে বসতো, বইলা করলে আমি ঈদের দিন টাকা দিব।
যেমন ঈদের আগে তো এর আগে একটু বসার পর মন্টু মিয়া সাহেব তারা বসা আসছিল, তারা ডিড নট নো নাথিং। যেমন তারা এখানে বুঝা মন্টু মিয়া কয় ইয়ে দম লাগবো, টাকা লিখিত দম লাগবো। যেমন আমি বললাম কেন টাকা, তখন চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন না 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 লিখিত লাগবে না। কিন্তু যেদিন টাকা দিছে শনিবার ঈদের আগের দিন, সেদিন আমার থেকে একটা ফেক প্রমিশনারি নোট রাখছে যে আমার কাছে 2 লাখ টাকাই নিচ্ছে, 2 লাখ টাকাই দিয়ে দিচ্ছে, সব ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু 3.5 লাখ টাকার মধ্যে এই যে হিসাব দিছি আমি আরো 95,000 পাই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা ফের নতুন করে চিন্তায় ফেলেছে দেশবাসীকে। বহুদিন তুলনামূলক স্থিতিশীল থাকার পর আবারও জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতির টানাপোড়েন, তেল উৎপাদন কমে যাওয়া এবং আমদানির উপর অতিরিক্ত নির্ভরতার কারণেই ভবিষ্যতে ভারতে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়তে পারে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশের মোট চাহিদার প্রায় 85% অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সামান্য পরিবর্তনও সরাসরি প্রভাব ফেলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দাম বাড়লে শুধু যানবাহনের খরচই নয়, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে শুরু করে। অর্থনীতিবিদদের একাংশের মতে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের তুলনায় ভারতীয় টাকার দুর্বল অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর ফলে তেল বিপণন সংস্থাগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্র সরকার সরাসরি জ্বালানির দাম বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি, তবুও বাজারে আশঙ্কা বাড়ছে। এদিকে বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের হার আলাদা হওয়ায় জ্বালানির দামেও দেখা যাচ্ছে বড় পার্থক্য। কোথাও দাম কিছুটা কম থাকলেও বহু রাজ্যে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়ছে। এই ইস্যুতে ইতিমধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তার পুরো সুবিধা দেশের সাধারণ মানুষ পায় না। অন্যদিকে কেন্দ্র সরকারের দাবি দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যেতে বর্তমান কর কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিকল্প জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন এখন দেশের অর্থনীতি ও রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপরে অনেকটা নির্ভর করবে ভারতের জ্বালানির বাজার এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রতিকূলতাকে হার মানিয়ে মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কাঠালিয়ার মেধাবী ছাত্রী শ্বেতা সরকার। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন এলাকার একদল সমাজসেবী। কাঠালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় 91.2% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া শ্বেতার বাড়িতে গিয়ে তার পরিবারের আর্থিক পরিস্থিতির খোঁজ খবর নেন তারা। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে যাতে আর্থিক অসুবিধা বাধা হয়ে না দাঁড়ায় সেই আশ্বাসও দেন সমাজসেবীরা। এদিন শ্বেতার বাড়িতে উপস্থিত ছিলেন সমাজসেবী রতন দেবনাথ, সুব্রত পাল, রাজীব সাহা, বিপ্লব দাস, সুকান্ত চৌধুরী সহ আরও অনেকে। তারা শ্বেতার পরিবারের সঙ্গে কথা বলে মেয়েটির পড়াশোনার প্রতি আগ্রহ ও সংগ্রামের কাহিনী শুনে প্রশংসা করেন। সমাজসেবী সুব্রত পাল বলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে শ্বেতার সংগ্রাম ও সাফল্যের কথা জানতে পেরে আমরা সকলে একত্রিত হয়ে তার বাড়িতে এসেছি। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সে যে ফলাফল করেছে তা সত্যিই প্রশংসনীয়। শ্বেতা আজ শুধু তার পরিবারের নয়, গোটা কাঠালিয়ার গর্ব। সমাজসেবীদের এই উদ্যোগে খুশি শ্বেতার পরিবারও। তাদের আশা, সমাজের সহায়তা ও শুভেচ্ছা পাশে থাকলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রেজাল্ট শূন্য সেরা আমরা পাড়ার বিশিষ্ট কয়েকজন আছে, তো এই আমার সংবর্ধনা জানাইছে। তো এই জিনিসটা দেখে আমি অনেক খুশি হয়েছি, আপ্লুত হয়েছি। তো এই জিনিসটা দেখে আমার অনেকটাই অনুপ্রেরণা হয়েছে। আর যে আমি আশা রাখছি যে এরপরও আমি তাদের থেকে অনেকটাই হেল্প পাবো। নমস্কার, আমি খুবন সরকার। আমার ছোট মেয়ে শ্বেতা সরকার এবার উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট করেছে, আসলে আমি নিজেও এতটুকু কল্পনা করতে পারিনি। তবে সে দেখিয়ে দিয়েছে যে আসলে চেষ্টা করলে আমিও পারি, এবং এটা আমার কাছে অতিরিক্ত আনন্দপূর্বক। তা আমি এতটুকু আশাও করতে পারিনি যে আজকে এতটুকু আনন্দ উপভোগ করতে পারবো।
নমস্কার। আজকে সত্যি আমাদের এই কাঠালিয়ার জন্য, আমাদের কাঠালিয়ার জন্য একটা গর্বের দিন। প্রত্যেক বছরে আমরা দেখি আমাদের কাঠালিয়ার এমন কিছু হোনার যারা রয়েছে, যারা শিক্ষা জগতে আমাদের এই কাঠালিয়ার অনেক সুনাম অর্জন করে, এবং তাদের মধ্যে দিয়ে আমাদের কাঠালিয়ার একটা আলাদা একটা পরিচিতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করে থাকি। তো যাই হোক, সুতা সরকার উনি নিশ্চয়ই আমরা জানি একেবারে খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যে ঠিকমতো পোশাক আশাক থেকে শুরু করে পড়াশোনার সমস্ত সরঞ্জাম না থাকা সত্ত্বেও গরিবত্বর সাথে লড়াই করে উনি 12-এ 91%-এর উপরে নাম্বার নিয়ে এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। সেই আমাদের এই কাঠালিয়ার একটা গর্বের দিন। ওনার এই গর্বের জন্য আমরা আজকে কাঠালিয়ার বাসীরা যারা আমাদের অভিভাবক যারা রয়েছেন, আমাদের অভিভাবকদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা ওনাকে সংবর্ধনা এখানে জ্ঞাপন করছি। স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা নিয়ে মলয়নগরে শুরু হলো এক বিশেষ উদ্যোগ। সাধারণ মানুষের কথা ভেবেই উদ্বোধন করা হলো রাধা গোবিন্দ সাউথ কোরিয়ান থার্মাল থেরাপি সেন্টার, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই থেরাপি সেন্টারের উদ্বোধন করেন জগন্নাথ মন্দিরের মহারাজ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বহু সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবার গুরুত্ব এবং বিকল্প চিকিৎসা পদ্ধতির উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই থেরাপি সেন্টারে আধুনিক কোরিয়ান থার্মাল থেরাপির মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। বিশেষ করে শারীরিক ব্যথা, ক্লান্তি ও বিভিন্ন সমস্যায় এই থেরাপি উপকারী বলে দাবি করা হয়েছে। এলাকার মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে বিনামূল্যে এমন স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি এই সেন্টারটা নতুনভাবে উদ্বোধন হতে যাচ্ছে। তো এটা হলো রাধা গোবিন্দ কোরিয়ান থার্মাল থেরাপি সেন্টার, মলয়নগরের মধ্যে অবস্থিত। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা অর্গান যে শরীরের আছে ওটা মানে রিঅ্যাক্টিভ এই থেরাপির মাধ্যমে হবে। তো সবাই মানে প্রত্যেকটা লোক যারা মানে এই শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে মানে সাফার করছে, তাদের মানে এটা পরিবর্তন আনার জন্য এই ধরনের একটা থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়। এখন একদম ফ্রি অফ ইয়েতে, হ্যাঁ, মানে আমাদের থেরাপি হবে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ফ্রিতে। नमस्ते, मेरा नाम शंभू गुप्ता है। मैं दिल्ली से GHL की तरफ से आया हूं और आपके त्रिपुरा अगरतला में हमारी एक सेंटर ओपन हो रही है आज, जो हमारे मृत्युंजय सर हैं, जो इसको गुवाहाटी के थ्रू यहाँ पे लाए हैं। हमारी कंपनी साउथ कोरिया की है और हम लोग अब त्रिपुरा में, अगरतला में और मलयनगर में अब आज से इनोग्रेट हो जाएगा। जो पब्लिक को हम लोग डिवोटी कर रहे हैं, जो लोग फ्री ऑफ कॉस्ट बिना किसी चार्ज का लोग यहाँ पे आके थेरेपी लेके सही हो सकते हैं। इसका नाम है FIR रेज ट्रीटमेंट फॉर इंफ्रारेड रेज थर्मल थेरेपी नाम है इसका। एक हीट जनरेट होती है, एनर्जी जनरेट होती है हमारे स्टोन के थ्रू, मशीन के थ्रू। जो मशीन इधर की तरफ लगी हुई है, इसको आप देख करके फील कीजिए, आइए इस्तेमाल कीजिए, फिर विश्वास कीजिए। এখনকার মতো সংবাদে এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।